পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আমার বায়ে বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নতুন রাষ্ট্রপতি কার্যভার গ্রহণ করে কার্যক্রম শুরু করেছেন তার অফিসে। মন্ত্রিসভার রদবদল, নতুন মন্ত্রীরা কাজ শুরু করেছেন, কিছু রদবদল হচ্ছে এবং সরকার তার 6 মাস পার করলো। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের এই সরকারের এই যে অদল বদল এবং একটা নির্ধারিত সময়, যেটাকে অনেকে হানিমুন পিরিয়ড বলতেন, কেউ কেউ পোস্ট হানিমুন পিরিয়ড হিসেবে চিত্রায়িত করেছেন, আপনি কি মনে করেন মিস্টার আজিজুল বারী হেলাল? কেমন হলো? ধন্যবাদ জিল্লু ভাই। সমসাময়িক যে প্রশ্নগুলো মানুষের সামনে সেটাই প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো যে আমাদের যে তারেক রহমানের নেতৃত্বে সরকার, এই সরকারের কোনো হানিমুন পিরিয়ড এটা আমরা ঘোষণাও করিনি বা আমরাও বলিনি। আমরা বরঞ্চ এটাকে বলছি 180 ডেজ এর একটা 180 ডেজ প্রায়োরিটি ড্রাইভেন প্ল্যান একটা বলেছি। 180 ডেজ আমাদের সেই প্রায়োরিটি কোন কোন ক্ষেত্রে দেয়া হচ্ছে, কি করব, এইটা হলো আমাদের হানিমুন পিরিয়ডটা আমাদের নেই। আমাদের হার্ড ওয়ার্ক করতে হয়েছে। আমাদের এই 180 দিনে সবচেয়ে মানুষের কাছে যেটা আলোচিত হয়েছে এবং আমি মনে করি এটা জনস্বার্থে খুব ভালো হয়েছে যে সোশ্যাল সেফটি নেট এরিয়া আমরা বাড়িয়েছি এবং এইটা যদি আমরা চালিয়ে যেতে পারি আমাদের ইন ফিউচার আমাদের দেশ আমরা অন্তত দারিদ্র্যমুক্ত এবং কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়াতে পারবো, আত্মকর্মসংস্থানে মানুষ উজ্জীবিত হতে পারবে। সেকেন্ডলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এইটা আপনাকে দেখতে হবে যে দেখেন সরকার মানে এখানে আমি পুলিশ প্রশাসন বলছি, পুলিশ প্রশাসন বাদী হয়ে রাজনৈতিক দলের উপরে আপনার মামলা দেওয়ার যে কালচারটা গত 17 বছরে ছিল, এবারের তারেক রহমানের সরকার কিন্তু এটা করেনি এবং আপনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো মামলা কিন্তু এখনো হয়নি। এটা একটা গুড সাইন ফর এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে অন্য রাজনৈতিক দলগুলোকে কথা বলার সুযোগ দিচ্ছেন, কথা বলছেন তারা। বাকস্বাধীনতার আপনি দেখেন সেখানে কোনো ইন্টারাপশন হয়নি। এবার দেখেন আপনি ফোন বাজছে বোধহয় আপনাদের কারণ। এবার দেখেন আপনি আমাদের এই সরকারের সবচেয়ে আরেকটি ভালো দিক হলো যে আমরা পার্লামেন্টে আপনার সাকসেসফুলি 3টা সেশন, 2টা অধিবেশন শেষ করেছি এবং আগামী 27 তারিখেও আরেকটি পার্লামেন্ট হয়। পার্লামেন্টে আমরা কিন্তু একটা ইউনিনামাসলি একটা ইউনিটি আমরা দেখিয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে। যেমন আমাদের অর্ডিন্যান্স 133টা, এইটার ব্যাপারে শুধু জুলাই সনদের চার্টারের ইমপ্লিমেন্টের জন্য আমাদের বিরোধী বন্ধুরা কমিটিতে নাম দেয়নি। আমার নিশ্চিত বিশ্বাস যে জুলাই চার্টারের স্বার্থে তারা নেক্সট পার্লামেন্ট সেশনে তাদের নামগুলো দিয়ে জুলাই চার্টারকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমাদের পার্লামেন্টে আপনি দেখেন যে বর্তমানে যে জ্বালানি এবং বিদ্যুতের একটা সমস্যা, বিশেষ করে বিদ্যুতের সমস্যা, জ্বালানির থেকে বিদ্যুতের যে সমস্যাটা, এইটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা বিরোধী দলরা যদি কোনো পলিসি দেন, সেটা যদি আমাদের সরকারের পলিসির থেকে ভালো হয় আমরা গ্রহণ করব। এটা ডেমোক্রেসির একটা বিউটি যে বিরোধী দলকে একটা জাতীয় সমস্যায় ইনভলভ করা। আমাদের বিদ্যুতের যে সমস্যাটা আপনারা জানেন যে গ্যাস প্রাপ্তির যে সমস্যা, গ্যাস আমরা পাচ্ছি না, বিদ্যুৎ উৎপাদনের যে মূল জ্বালানি গ্যাস, এইটার সমস্যা, এটাকেও সমাধান করবার জন্য বিরোধী দলকে বলেছেন যে আপনারা যদি নতুন কোনো প্ল্যান দেন সেটাও আমরা গ্রহণ করব শুধু এবং বাস্তবায়নও করব।
তার মানে আমাদের বিরোধী দল এবং সরকার মিলে একটা ডেমোক্রেসিকে আপনার আরও ভালো করবার জন্য কাজ করছে। এবং আমাদের আরেকটা বক্তব্য হলো যে ফ্যাসিবাদ যে পালিয়ে গেল, যে ফ্যাসিবাদকে আমরা পরাজিত করলাম, সেই ফ্যাসিবাদী কোনো সিনড্রোম বা সেই ফ্যাসিবাদী কোনো ক্যারেক্টার যেন আবার দেশের মধ্যে জন্ম না গ্রহণ করে, সেজন্য দেখবেন সরকার সবচেয়ে বেশি সতর্ক এবং বিরোধী দলের প্রতি আবেদন জানাচ্ছে যে আপনারা যদি খুব শীঘ্রই 6 মাসের একটি সরকারকে বলেন ফেলে দেব, আপনার আন্দোলন করব, সংগ্রাম করব, এটা করব, সেটা করব, তাহলে কিন্তু তৃতীয় যে পক্ষ যারা পালিয়ে গেছে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে। এই যে সরকার যে হারমোনিয়াস কোঅপারেশনের কথা বলছেন, এটা আমি মনে করি আমাদের গণতন্ত্রকে আরও সামনের দিকে নিয়ে যাবে। আর সবচেয়ে উজ্জ্বলতম দিক হলো আমাদের যে প্রাইম মিনিস্টার, যিনি আমাদের দেশের এখন নেতা, স্টেটসম্যান যাই বলেন আপনি, লিডার যাই বলেন, তার মধ্যে যে আপনার ফ্রুগালিটি, যে মিতব্যয়িতা এবং দেশের বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা, সবার সাথে ট্যালেন্ট হান্টিং, যেটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ প্রফেশনালদের নিয়ে বসে কথাবার্তাগুলো বলা, আমাদের ঢাকার যানজটের নিয়ে একটা প্ল্যান দেওয়া, আমাদের বিশুদ্ধ পানির একটা প্ল্যান দেওয়া, সবচেয়ে ভালো হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই সরকারের একটা দেখে রোহিঙ্গা ইস্যু, যেটা একদম আনসেটেলড ছিল এবং একদম অবস্থা খারাপ ছিল, যেটা নিয়ে কোনো আলোচনা করো, ইউনূস সরকারও করেনি, হাসিনা সরকার তো করেইনি। আমরা কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটার অনেক জট খুলতে পেরেছি এবং মায়ানমার জান্তা সরকার সে কিন্তু বলছে যে 3.5 লাখ না 4 লাখ নাকি রোহিঙ্গা আছে। এটা নিয়ে সমস্যা, আমরা বলছি আমাদের 12 লাখ, কিন্তু তিনি যে রাজি হয়েছেন, আগে তো কথাই বলতেন না, এখন তো কথা বলছেন। এবং চীন সফরের ফলে, চীনকে ইনভলভ করার ফলে দেখেন এটা আমাদের একটা ভাইব্রেন্ট ডিপ্লোম্যাসি আমি মনে করি। সব মিলিয়ে আমি মনে করি যে সরকারের এই 6 মাস এটা একটা আপনার বাতাবরণ, মানে মালা গাঁথার একটা সময়। তবে আরও সময় দিতে হবে, তখন আপনি দেখবেন যে আমাদের ডেমোক্রেসি এবং আমাদের ইকোনমি আরও অ্যাক্টিভিটিস বাড়বে। তবে পরে আবার আপনার কাছে শুনবো। আমার প্রশ্নটা থাকলো রোহিঙ্গা ইস্যুতে, যে প্রথমত শেখ হাসিনার সরকারের সময় আমরা দেখেছি যে চীন মধ্যস্থতা করছে এবং সরকার কিছুটা থেমে গিয়ে ওই চীনের কথায় বিশ্বাস করে চুপ ছিল এবং শেষ পর্যন্ত কিছু আনি। আর মিয়ানমারের জান্তা সরকারের কথায় বিশ্বাস করবার কিছু আছে কিনা, যদিও আমরা জানি আমরা জানি যে আপনাদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সরকারের, তিনি অন্তর্বর্তী সরকারের এক সময় তার শুরুই হয়েছিল হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। মিস্টার রহিন হোসেন প্রিন্স, আপনাকে ধন্যবাদ, হেলাল ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, একটা আমার বিবেচনায় দেখুন, আমরা 6 মাসের বিবেচনা করার আগে দুইটা দিকের একটু বিবেচনা করা দরকার। একটা হচ্ছে যে একটা ঠিকই কর্তৃত্ববাদী স্বৈরাচারের যে সংকটগুলো ছিল, তারপরেও অন্তর্বর্তীকালীন সময়ের সংকট, এইটাকে মাথায় নিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে, এটা ঠিক। সেই অর্থে বিবেচনা করলে নর্মাল পিরিয়ডের সাথে হয়তো বিবেচনা করা ঠিক না। আবার উল্টা দিকে আপনি বিবেচনা করলে এটা দেখা যাবে যে বিএনপি তো দীর্ঘ সময় পেয়েছে এবং তার যিনি এখন প্রধানমন্ত্রী দেশে ফিরে বললেন যে উই হ্যাভ এ প্ল্যান, তার মানে এগুলো তাদের তো অজানা কিছু না। সুতরাং সেই অর্থে 6 মাসে কতকগুলো মানুষ কি বলবো যে আরও ইতিবাচক কতগুলো জিনিস দেখতে চেয়েছিল। এবং ওনারাও শুরুতে ফেব্রুয়ারি মাসে কিন্তু 3টা পয়েন্ট তো ওনারাই বললেন যে একটা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বিষয়, আইন শৃঙ্খলা, জ্বালানি, এগুলো তো কোনোটাই অজানা না। কিন্তু আপনি ইন্ডিকেটরে যদি দেখি তাহলে দ্রব্যমূল্যের বিষয়টা ইন্ডিকেটর কিন্তু এখন ঠিক যে সময় কথা বলছে এটা খুব ভালো পরিস্থিতিতে আমরা যাচ্ছি না। আইন শৃঙ্খলা মানুষকে কিন্তু এখনও স্বস্তি দিতে পারে নাই। আগের থেকে পরিস্থিতি আপনি দৃশ্যমান দেখলে উন্নতি হয়েছে, কিন্তু আমি এই 6 মাস আর আগের 6 মাসের যারা এগুলো মানবাধিকার সংস্থা যেগুলো তারা যেটা প্রজেকশন দেয় তাতে দেখলে দেবেন অনেক ইন্ডিকেটরে এই সময়ে হত্যা থেকে শুরু করে অনেকের পরিমাণটা কিন্তু বেড়েছে, সেইটাও বিবেচনায় নেওয়া দরকার। আর এক্ষেত্রে খেলে বলি তাহলে এই জায়গাটা তো স্বস্তিটা কিন্তু একটা প্রধান বিষয় ছিল বলে আমার বিবেচনা। তা সেই ক্ষেত্রে একটা
সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা বিশেষ ভূমিকা এক্ষেত্রে পালন করবেন, সেইটা একটা কিন্তু বিষয় ছিল। যিনি এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু দৃশ্যমান অনেক বেশি, কিন্তু অনেকের মনে এই প্রশ্ন যে তিনি অ্যাজ এ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওই কাজের দৃশ্যমানতা কতটুকু, মানে সেইটা আসে থেকে তার আকাঙ্ক্ষা থেকে। কারণ উনি কিন্তু সবচেয়ে বেশি চোখের সামনে দেখা যাচ্ছে, নানা ঘটনায় উনি অনেকগুলো অ্যাক্ট করছেন যেটা প্রয়োজনীয়, নিঃসন্দেহে কোনো বিষয় নেই। তাহলে সেইখানে কিন্তু এখনও স্বস্তি দেওয়া যায়নি। সবচেয়ে বড় সংকট জ্বালানি, এক্ষেত্রে বেশি ব্যাখ্যা করার দরকার নেই, কিন্তু এই সরকারের যিনি জ্বালানি মন্ত্রী তিনিও একেবারে দায়িত্ব নেওয়ার 1-2 দিনের মাথায় যে কথা বলেছিলেন আমার বিবেচনায় তো ঠিকই বলেছিলেন, কিন্তু এখন তো দেখি যে উল্টা পথেই যাত্রা করতে হচ্ছে। কোনটা? উনি 3 দিন পরে 2 দিন বা 3 দিন পর একটা মিডিয়ার সাথে বললেন যে পুরনো দিনের সংকট, যেটা আমরাও বলি, ওনার সাথে একমত হলাম, যে আমদানি নির্ভরতার দিকে যাওয়া এবং সেক্ষেত্রে ন্যূনতম 65% সরকারি থাকা এবং তারপরেরটা বাকিটা প্রাইভেটাইজেশন। এখানে হয়ে গেছে উল্টা। তো দেখেন, তাহলে এই সময়ে তাদের তো আরও বেশি ক্ষিপ্রতার সাথে ভূমিকা নেওয়া দরকার ছিল। নেয়নি বলে শেষে এসে আগে ছিল রেন্টাল, কুইক রেন্টাল, এখন আপনি আরও এলএনজি নির্ভরতার দিকে চলে যাচ্ছেন। তার মানে আরও বেশি টাকা, আরও বেশি আপনি মানুষকে, ব্যবসায়ীকে সুবিধা এবং এইরকম একটা জায়গায়। তার মানে আমি বলছি যে মানুষের এই স্বস্তিগুলোর জায়গাটা এখনও পর্যন্ত কিন্তু দেখা মেলেনি। ভূ রাজনৈতিক কারণ তো আমরা একটা সংকটের মধ্যে আছি, সেটা আমরা বরাবরই বলেছিলাম। তা সেইটা এখনও পর্যন্ত আমার বিবেচনায় হ্যাঁ কিছুটা ব্যালেন্স করে চলছে, কিন্তু আপনি যেমন রোহিঙ্গার প্রশ্নটা একটু তোলা হলো, এই সব মিলিয়ে আমরা কিন্তু কোনো দেশ আমাকে বিশেষ কোনো সুবিধা দেবে এই রকমের জায়গাটা কিন্তু এখন নাই, বরঞ্চ তারা কোনো না কোনোভাবে আমাদের কাছ থেকে সুবিধা নিয়ে যাবে, সেইটা একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যায়। এবং সেক্ষেত্রে আমাদের করণীয়ের ক্ষেত্রে আর একটা বড় সংকট তৈরি করেছে মার্কিন বাণিজ্য চুক্তি। সেই চুক্তির আওতায় আমাদের অপ্রয়োজনীয় বহু জিনিস আমেরিকা থেকে কিনতে হবে, এবং আপনি এলএনজি থেকে শুরু করে গম বলেন, তুলা বলেন, বহু কিছু বিকল্প নাই। আবার অনেক কিছু আপনি আমাদের কিছু বাইরের থেকে কম দামিও কিনতে পারবেন না, আপনি সামরিক সরঞ্জাম সহ আরও অনেক। এবং এইখানে চুক্তির অনেক কিছু হয়তো ওপেন হয় নাই, কিন্তু দেখেন আমাদের হ্যাঁ সংবিধানে এখনও আছে যে কোনো চুক্তি হলে রাষ্ট্রপতির কাছে গেলে তিনি সংসদে পাঠাবেন। আর আমরা যে একমতের যে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু ছিল যে কোনো চুক্তি পার্লামেন্টে যে পার্লামেন্টের অনুমোদিত হয়ে আসতে হবে, তার ছিটেফোঁটা জায়গাটা নাই। আমি কথাটা এই জন্য বললাম, 6 মাসে হয়তো মানুষ চোখের সামনে এর কোনো প্রভাব দেখছে না, কিন্তু এর নেগেটিভ প্রভাব যদি সামনে পড়ে তখন কিন্তু আরও সংকটের মধ্যে আমরা চলে যাব, এই জায়গা আছে। আর কিন্তু আমি এগুলো একটু হয়তো নেগেটিভ কথাগুলো বললাম, শুরুতে তাদের কতগুলো পজিটিভ কাজ ছিল নিঃসন্দেহে। আমার বিবেচনায় প্রথমত এটি একটা বড় পজিটিভ কাজ, যেটা এই যে আপনার পার্লামেন্টের মেম্বাররা শুল্কমুক্ত গাড়ি নেবে না এবং প্লট নেবে না। তারপরে তারা, হ্যাঁ ঠিকই, এটা খুবই কারেক্টলি উনি বলেছেন যে সামাজিক বেষ্টনী খাত আগেরটা কিন্তু বাতিল করেনি, বাড়িয়েছে। 2,500 টাকা নারীদের দেওয়া সবচেয়ে একটা ভালো কাজ আমি বলবো। গ্রামের কৃষকদেরকে ঋণ মৌকুব, এই ধরনের কতগুলো জায়গা আছে। কিন্তু এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, আপনি আজকে 6 মাসে এটা বলছি, কিন্তু এটা কত সাস্টেনেবল হলো? আপনি যদি তার ফলো আপ না বলতে পারেন, খাল কাটা হলো, তার পরিস্থিতি কি? আমি মাঝে একটা উপজেলায় গেলাম, সেখানে ওরা বললো যে প্রথম দিকে খাল কেটেছে। আমি চলেন তো একটু দেখতে যাই। আমি দেখলাম 2 পাশে এখন যেভাবে বন জঙ্গল এবং গাছ চলে আসছে, এটা আমি জাস্ট 1 মাস আগের কথা বলছি। মানে আপনি বলছেন কি খাল কাটা উদ্বোধন করেছে, খালার কাটা হয়নি? না, ওইখানেও কেটেছে যতটুকু। আচ্ছা, কিন্তু তারপরে আপনি যদি নিয়মিত না থাকেন তাহলে কি হইতে পারে তো জানা জিনিস। আপনি যথাযথ পানি প্রবাহ কতটুকু, ওইখানে অনেকেই এই সন্দেহ করছিল যে যদি এইরকম থাকে, এর কোনো রক্ষণাবেক্ষণ অন্য কাজ না থাকে, তাহলে কিন্তু এটা কাজে লাগবে না। আমি জানি না, তারা এই তথ্য উপাত্ত দিক। আমি বলছি না হলে হবে কি, এই যে আজকে যেটা আমরা পজিটিভ বলছি সেইটা একটা জায়গাটায় কিন্তু ভালো সিগন্যাল যাবে না। আমি প্রসঙ্গক্রমে খালি বলি, কথাটা আমি বারবার বলছি, আপনি 250 টাকা যেটা দিচ্ছেন অবশ্যই আরও দেন, খুবই ভালো কাজ। কিন্তু তারা যে 250 টাকায় যে জিনিস কিনতে পারে দারিদ্র মানুষ, তারা যদি ওই ন্যূনতম 9টা পণ্য ন্যায্য মূল্যে কেনার নিশ্চয়তা না পায়, তাহলে কিন্তু এটা সাস্টেনেবল হবে না। কৃষক তার যে উৎপাদিত পণ্য হয়, তাকে কিন্তু উৎপাদন খরচ কমাইতে হবে। কিন্তু দেখেন সারটার নানা সংকট আছে, আপনি কিন্তু অনেক সময় উৎপাদন খরচ কমাইতে পারবেন না, কিন্তু তাকে বাঁচাইতে গেলে লাগবে কি, আপনি তার লাভজনক
মূল্য দিয়ে কিনে নেবেন, কিনে নিয়ে আপনি তখন দরকার হলে অন্য জায়গাগুলো এইটাকে আপনি সরবরাহ করবেন গরিব মানুষের কাছে ন্যায্য মূল্যের দোকানে, রেশন বা নানা জায়গায়। এই ধরনের জায়গাটা না হলে কিন্তু সাস্টেনেবল জায়গায় থাকবে না। সেটা কি করবেন সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। রাজনীতির ক্ষেত্রে খালি আমি একটা কথা বলতে চাই, এইটা তো বাংলাদেশে যে পার্লামেন্ট এবং সংসদ গঠিত হয়েছে তাদের ভূমিকা নিয়ে উনি কিছু কথা বলেছেন, যদিও আমরা বিরোধী দল, তাদের কাছে কোনো প্রত্যাশা নাই, এই জন্যে আমি ওইটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু রাজনীতিতে যে একটা উগ্র দক্ষিণপন্থার আবির্ভাব ঘটে গেছে এবং বর্তমান যিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হয়েছেন, পার্লামেন্টেও কিন্তু তিনি একদিন এই কথা বলতে যেয়ে বলছিলেন যে এদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আমি এটাকে গুরুত্ব দিই, কারণ খেয়াল করেন যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার এর আগের সরকার আমলে যখন হয়েছিল আমরা বলেছিলাম এইটা হচ্ছে 50% কাজ, বাকি 50% করতে হবে রাজনৈতিকভাবে, বিকল্প জায়গাটা বলতে হবে, সেটা না হলে কিন্তু কাজটা হয় না। তা সেই জায়গাটাতে আমি জানি না যে এই 6 মাসে উনি বলতে পারবেন, কারণ বিএনপির একজন সম্পাদকও বটে, যে ভূমিকা তারা সেন্ট্রালে নিচ্ছে যে আমরা চাঁদাবাজি করতে দেবো না, আমরা এই জায়গাগুলো করব, সেই ক্ষেত্রে সরকার আর দল একাকার হলে কিন্তু অনেক সময় এটা সংকট হয়, দায়িত্ব পালন করাটা যথাযথ হয় না, আপনি তৃণমূলে ওই ধরনের খবরাখবরগুলো পৌঁছে দিতে পারেন না। এইটা একটা জায়গায় আছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমরা তো কতকগুলো এর আগে যদি বলেন গণঅভ্যুত্থানের পরপর 3টা কথা সামনে আসছিল। একটা আসছিল বিচারের কথা, সেটা চলমান আছে, ঠিকই আছে, কিন্তু মামলার নামে যে ধরনের কি বলবো যে নানা ধরনের সংকট তৈরি হয়েছে, জামিন না পাওয়া এটা তো উচিত না, অনেক সিনিয়র আছেন, তা সেই জায়গাগুলো তাদেরও দেখা দরকার। সংস্কার অন্যরা যেটা বলেছে আমি তার সাথে একমত না, সংস্কারটা একটু আপনি বুঝে শুনে পার্লামেন্টের সময় সুযোগ নিয়ে করতে হবে, এ ব্যাপারে কোনো আমাদের দিক থেকে দ্বিধাদ্বন্দ্ব নেই, আগেও বলেছি এখনও বলি। বিশেষ করে সংবিধান সংস্কারের কতগুলো কোশ্চেন তো বুঝসুস করে করতে হবে এবং সেটাকে যাতে করে সবাইকে অংশগ্রহণ করানো যায়, এই কাজটা একটা জরুরি কাজ বলে আমার কাছে মনে হয়। খুঁটিনাটি চুলচেরা খুঁটিনাটি যাতে করে কখনো কোনো খুঁত না থাকে, তাহলে সেই কাজগুলো করার জায়গায় তো তারা যাবেন বলে আমি মনে করি। নির্বাচন একটা হয়ে গেছে, সেটা হয়েছে, কিন্তু যে কাজটা করা দরকার বলে আমি মনে করি, স্থানীয় সরকার যদি শক্তিশালী না করি এবং সংস্কার করে ওই জায়গায় নির্বাচনে দক্ষ দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার না করতে পারি, তাহলে এই যে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, আপনি টাকা বরাদ্দ করতে পারেন, সব করতে পারবেন, কিন্তু দেখবেন বাংলাদেশে আমলা এবং অন্য জায়গায় আছে, এটা কিন্তু এই লাভের গোল্ড পিঁপড়ায় খাওয়ার মতো খেয়ে ফেলবে। সেই জায়গাটা তারা কি করবে আমরা দেখার অপেক্ষায় আছি। যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, হয়তো প্রশাসক, আমি বলি যে ধরেন উপজেলা বলেন, প্রশাসক বলেন, সেটা নিয়ে অনেকে হয়তো কোশ্চেন করছে না, কিন্তু অনেক জায়গায় আছে যেখানে যোগ্যতা সম্পন্ন নন পলিটিক্যাল লোক দেওয়া দরকার, তা সেইটা করা দরকার এবং নির্বাচনের মধ্যে দ্রুত যেই নির্বাচিত প্রতিনিধির হাতে স্থানীয় সরকারের ক্ষমতা হস্তান্তর করা জরুরি বলে আমি মনে করছি। মিস্টার বারী হেলাল অনেকগুলো প্রসঙ্গ কোথাও আপনাদের প্রশংসা করেছেন, দুর্বলতা চিহ্নিত করেছেন, কিন্তু মোটা দাগে তিনি যেটা বলছেন যে মূল যে 3টা জায়গায় আপনারা ফোকাস করবেন বলেছিলেন, একটা হচ্ছে দ্রব্যমূল্য, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, একটা হচ্ছে জ্বালানি, 3টে জায়গার অবস্থায় উনি যেভাবে বলছেন তাতে একেবারেই সন্তোষজনক নয়। মূল্যস্ফীতি প্রায় গত 3 মাস ধরে একই জায়গায় আছে, খানিকটা কমেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এখন নতুন আবার যুক্ত হচ্ছে যে উগ্রপন্থার উত্থান এবং কিছু কিছু জঙ্গি তৎপরতার প্রসঙ্গ কেউ কেউ টানছেন। আর জ্বালানি বিদ্যুৎ খাতের অবস্থা তো একেবারেই তথই বছর। প্রথমে একটু জ্বালানি নিয়ে বলি, দ্রব্যমূল্য একটু বলে নিই। দ্রব্যমূল্য আপনি দেখছেন যে দ্রব্যমূল্য বাংলাদেশে বাড়ে কি জন্য? একটা হলো মুদ্রাস্ফীতি যখন হয় তখন ন্যাচারালি দ্রব্যমূল্য বেড়ে যায়। মুদ্রাস্ফীতি হয় কেন? ব্যাংকের রিজার্ভ আপনার যখন কমে যাচ্ছে, আপনি আমদানি, আমাদের অর্থনীতিটা প্রায় আমদানি নির্ভর এবং বাইরে আগে যে বকেয়া টাকা দিতে আপনি বাধ্য। কিন্তু আপনি দেখবেন যে সাধারণ মানুষ এখন কিন্তু কাঁচা শাক সবজি, মুরগি, ডিম এইগুলোর দাম কমছে, মাছ মাংসের দাম একটু বাড়ছে। আমি দেখলাম গতকালকে প্রথম আলোর বা কোনো একটা পত্রিকা রিপোর্ট আমি পড়ছিলাম যে কাঁচা শাক সবজি এগুলোর দাম কিন্তু কমছে, আর মুরগি, মাছ, মাংস এইগুলোর দাম বাড়ছে, ডিমের দাম আবার কমছে আমি দেখলাম। যাক, দ্রব্যমূল্য এই বড় অ্যাচিভমেন্টস হলো যে এখানে কোনো সিন্ডিকেট আমরা কাজ করতে দিচ্ছি না, এখন ফ্রিলি ব্যবসা করতে পারছে মানুষ। যে গুটি কয়েক লোক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করবে, তারা প্রাইস হাইক করবে, এই সিন্ডিকেট শব্দটা আমরা যত শুনেছি এইটা আমরা ব্রেক করেছি।
এখন আপনি দেখেন জ্বালানি, এই 6 মাসে আপনি কি অস্বীকার করবেন না যে আমরা পূর্বের থেকেই উত্তরাধিকার সূত্রে একটা ডিভাস্টেড এনার্জি সিস্টেম, এনার্জি পলিসি নেই, এটা এনার্জি সিস্টেম আমরা পেয়ে আসছি। এখন এইটাকে আপনাকে উন্নতি করতে হবে। এর মধ্যে চলে আসলো অল অন এ সাডেন, বা আপনি বলতে পারেন অল অন এ সাডেন ইরাক আমেরিকার যুদ্ধ। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের একমাত্র উপায় হলো গ্যাস। 80% বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস দিয়ে, কোনো অস্বীকার করার উপায় নেই। আর আপনার বাদ বাকি 20% আপনার অন্য অন্য সোলারের ফসিল ফুয়েল আছে। না আমরা উৎপাদন করি সোলার, তো আপনার নতুন একটা রিনিউয়েবল একটা এনার্জি, ওটা তো আমাদের দেশে এখন কয়লা নিয়ে চর্চা হচ্ছে। কয়লা বিদ্যুৎ এখন আমরা উৎপাদন করি অল্প। আমরা তেল বিদ্যুৎ, পানি বিদ্যুৎ, এটা হলো আমাদের মূল জ্বালানি টু জেনারেট দ্য ইলেকট্রিসিটি। মূল হলো আপনার গ্যাস। গ্যাস আমাদের দেশে এখন এক্সপ্লোর প্রায় 16 কি 15 সাল থেকে বন্ধ, টোটালি এক্সপ্লোর বন্ধ আমাদের দেশে। এখন এইটা যদি এক্সপ্লোর করে এক্সটোরশন করতে চান, তুলতে চান, তাইলে আইদার আপনাকে একটা বিদেশি কোম্পানি দিতে হবে, অথবা আমাদের দেশের বাপেক্সকে উন্নত করতে হবে। আমরা সবাই একমত যে আমাদের বাপেক্সকে ভাইব্রেন্ট করতে হবে, কার্যকরী করতে হবে, তারাই গ্যাসটা উত্তোলন করবে, অথবা বিদেশি কোম্পানি দিয়ে আপনি আনতে হবে। এটা একটা পলিসি ব্যাপার। এই জ্বালানি পলিসিটা 16 সাল থেকে আমাদের নেই। আমরা গত 6 মাসে এই যে ভঙ্গুর যে জ্বালানি ব্যবস্থা, সেটাকে রিপেয়ার করার ব্যবস্থা করছি, সেটাকে একটা সেটেল ডাউন করার ব্যবস্থা করেছি। কিন্তু যুদ্ধের ফলে আমরা সেই গ্যাসটা আনতে পারছি না। যে কাতার এবং ওমান থেকে আমাদের যে এলএনজিটা আসে এবং তেল তো আসে ওই সব হরমুজ প্রণালী দিয়ে, আমাদের টোটাল জ্বালানিটা হরমুজ প্রণালী দিয়ে আসে। আপনার বিশ্বের 20%, কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় 90% এই হরমুজ। আপনি জানেন যে হরমুজ প্রণালী ঝঞ্ঝা, বিক্ষুব্ধ, যুদ্ধ বিধ্বস্ত, সুতরাং ওইখান থেকে আমাদের রুট যেটা আসা, এলএনজিটা আসা বন্ধ হয়ে গেছে। তারপরেও আমরা যে 3-4টি জাহাজ এলএনজি আমদানি করেছি, স্পট মার্কেট থেকে অনেক দামে কেনা হয়েছে, আবার কাতার থেকেও কেনা হয়েছে, ওমান থেকেও কেনা হয়েছে। সেই এলএনজিগুলো 2টা বা 3টা জাহাজ আমাদের এখানে থামছে। আপনি জানেন যে এটা আনলোড করার যে 2টো টার্মিনাল মহেশখালীতে আছে, তার একটা পুড়ে গেল। কেন পুড়ে গেল? তার জন্য ওই যে অ্যাক্সিলারেটর কোম্পানি আমেরিকার, এর জন্য তদন্ত করা হচ্ছে কেন পুড়ে গেল, কীভাবে পুড়লো। এবং সেটা গতকালকের আগের দিন থেকে হয়তো অর্ধেক কাজ শুরু হয়েছে, মানে এখন আনলোড করা যাচ্ছে। আর সামিট পাওয়ারের যেটা আপনার মহেশখালীতে, এইখানে আপনার সমুদ্র নাকি উত্তাল, এখনও উত্তাল কাছে কিনা আমি জানি না, আমি গত 2 দিন আগে কথা বলছি, এই জন্য জাহাজটা ভিড়তে পারছে না। সুতরাং আপনার গ্যাসের এইরকম একটা বাজে অবস্থা। আমাদের আভ্যন্তরীণ যে গ্যাসটা আমরা আসে, এইটা দিয়ে আপনি আপনার গৃহস্থালী মানে ডেইলি নেসেসিটিস অন্য অন্য কাজ করছেন, বিদ্যুৎ উৎপাদনেও দিচ্ছেন। সুতরাং গ্যাসের দুষ্প্রাপ্যতা এখন একটা চলছে। তবে আমাদের যে আমদানিকৃত এলএনজি, সেটা যদি ঠিকমতো আপনি আনলোড করতে পারি, তাহলে এই সমস্যা কমে যাবে। গতকাল থেকে কিন্তু বিদ্যুতের অবস্থা অনেকটা ভালো হয়েছে, অর্থাৎ আমরা জ্বালানিটা পাচ্ছি ওই বিদ্যুৎ উৎপাদনের। কারণ উৎপাদন করে যে কারখানাগুলো, এটা তো আমি মনে করি প্রয়োজনের তুলনায় অনেক বেশি। কারখানা উৎপাদন করার কোনো দরকার নেই। এখন আপনি বলতে পারেন যে এই বিদ্যুৎটাকে আপনি সরকার নিজেই পরিচালনা করবে, না এটা প্রাইভেট সেক্টর দেওয়া উচিত। এটা কিন্তু একটা বিখ্যাত আলোচনা। কারণ কি দেখেন, আমার একটা বক্তব্য যে বিদ্যুৎ তৈরি করছে আপনার বেসরকারি প্ল্যান্টগুলো, কিনছে সরকার কিনবে কেন? জনগণ কিনবে। সরকার মাঝখান থেকে একটা পার্সেন্টেজ নেবে, কমিশন নেবে, এটা একটা পলিসি। আর সরকার যদি আপনার এখন এই যে বিদ্যুতের মূল জ্বালানি যে গ্যাসটা, এইটা এক্সপ্লোর করবে বিদেশি কোম্পানি না আমাদের কোম্পানি দিয়ে, এই সব মিলিয়ে আমরা একটা জ্বালানি পলিসি, আমাদের 27 তারিখে যে পার্লামেন্ট হবে তার একটা অধিবেশনে আপনি দেখতে পারবেন। সুতরাং আমরা কিন্তু একে সেটেল ডাউনটা করেছি, কিন্তু অল অন এ সাডেন এই ইরাক যুদ্ধের ফলে আমাদের আমদানিটা কমে গেছে, এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে উনি বলছেন
যে খালকাটা কর্মসূচিটা দেখেন, খালকাটা কর্মসূচিটা কত বড় একটা কর্মযজ্ঞ, যার প্রমাণ আপনার 76-77 সালে পেয়েছেন। এবার দেখবেন আমার এলাকায় আমি এই পর্যন্ত 4টি খাল খনন করিয়েছি। মানে এই রিএক্সকাভেশন, নট এক্সকাভেশন, রিডিগিং করছি আমরা এই খালটাকে। মানে যে খালটা ছিল হাজা মোজা পচা বুঝে গেছিলো, প্রিন্স ভাই যেটা বললেন, সেগুলোকে আবার আপনার রিএক্সকাভেট করছি। কিন্তু এই প্রোগ্রামটা 2 মাস মতো চলার পরে বৃষ্টির মৌসুম এসে গেল, তখন সরকার খাল কাটা কর্মসূচি আপাতত বন্ধ রাখছে, যে বৃষ্টির মৌসুমে খাল কেটে লাভ হয় না, আবার পলি পরে ওটা ভরে যায়, তা আবার শুকনো মৌসুমে আবার খাল কাটা হবে, বা এই বৃষ্টিটা শেষ হলে আবার খাল কাটা শুরু হবে। প্রিন্স ভাই নাইসলি বলেছেন যে আপনি একবার খাল কাটলেন, ওইটাকে যদি আবার তাহলে মেনটেন না করেন, তাহলে আবারও পলি পড়বে। আমাদের এই সমস্যা তো রয়েই গেছে, কিন্তু আমরা যেহেতু এটা কর্মসূচি আকারে নিচ্ছি, সুতরাং এখানে প্রচুর লোক ইনগেজ হবে, এমপ্লয়মেন্ট হয়েছে এর আগে। এই গত 2 মাস বা 3 মাস আমরা যে খাল খননটা চালিয়েছিলাম, সুতরাং এই কর্মসূচির ফলে আমাদের কৃষিতে একটা উন্নতি হবে। আর এখন একটা আছে যে আপনার স্থানীয় সরকার, ভাই বললেন, স্থানীয় সরকারে আপনি দেখেন যে আমরা ডিসেম্বর নাগাদ হয়তো আপনার স্কেডিউল ঘোষণা করা হবে নির্বাচনের, এবং সেখানে স্থানীয় পরিষদের নির্বাচনটা ভালোভাবে হবে। এখন যে প্রশাসকগুলো নিয়োগ দেওয়া হয়েছে ইন্টারিম পিরিয়ডে, কারণ এখন নির্বাচন করার আইনটাই নেই, আইনটাকে তৈরি করতে হবে। সুতরাং এই সময় আমরা আমাদের সবচেয়ে যোগ্যতম যে ব্যক্তি তাকে আমরা দিয়েছি, যে পলিটিক্যাল গভর্নমেন্ট, অবশ্যই আমরা লিডারটাও পলিটিক্যাল লিডার দেবো। এখানে তো আপনি ব্রুক্রেটসদের চালাতে পারবেন না। প্রিন্স ভাই বললেন যে অন্য অন্য বিশেষজ্ঞদের, মানে বিশেষ সাহিত্য যারা, তাদেরকেও দেওয়া উচিত না, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা লিডারশিপ দরকার, পলিটিক্যাল লিডারশিপ থাকবে প্রত্যেকটা। যেমন সিটি কর্পোরেশনের নির্বাচনে পলিটিক্যাল নির্বাচন হবে, জেলা পরিষদ নির্বাচন পলিটিক্যাল নির্বাচন, সেখানে পলিটিক্যাল লিডারশিপ যাবে। আমরাও, আপনি ওই বিশেষজ্ঞ, তিনি হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা করতে পারেন, লিডারশিপটা পলিটিক্যাল ব্যক্তির দিতে হবে। আর উগ্রপন্থা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন, উগ্রপন্থা, এইটা কিন্তু দেখতে হবে যে মাঝে কিছুদিন দেখলাম বোমা আতঙ্ক, গত পরশুদিন দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় কি যেন করতে দিবে না, গান বাজনা হবে না এবং নৌকা বাইচ করতে দিবে না। এখন হঠাৎ করে এই যে লোকগুলো বলে, এরা কারা, এরা কেন বলে? আমাদের দেশে যারা নিজেকে তৌহিদি জনতা আবার আখ্যায়িত করে যে আমি তৌহিদি জনতা, তৌহিদি জনতারা কে? আপনিও তৌহিদি জনতা, আমিও তৌহিদি জনতা, প্রিন্স ভাইও তৌহিদি জনতা। তৌহিদ মানে কি? আল্লাহ এক ও অদ্বিতীয়, এটাই, সেই হলো তৌহিদ। এটাই তো তৌহিদ, যে আল্লাহ এক ও অদ্বিতীয় আমি বিশ্বাস করি, এটাই তো তৌহিদ। তার মধ্যে সবাই এটা বিশ্বাস করি। এই জিনিসটাকে নিজে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে, এটা মনে করবেন একটা প্রভোকিংস। প্রভোকিংস ফ্রম হোয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোথার থেকে প্রভোকিংসটা হয়? এটা কি হোম গ্রোন নাকি ইন্টারন্যাশনাল? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তবে আমার যে দৃঢ় বিশ্বাস, আমাদের দেশে শেখ হাসিনার যে ফ্যানাটিসিজম, যে ফান্ডামেন্টালিজমের কথা বলতেন, এই জিনিসটা আমাদের দেশে তখনও ছিল না, এখনও নেই। তখন ছিল না, এটা আমি বলবো এই কারণে যে হলি আর্টিজানের ঘটনায় যখন ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন বলছে যে এই বাংলাদেশে আমরা করেছি অ্যাটাক, আর বাংলাদেশ দেখি বলছে যে হোমগ্রোন, মানে বাংলাদেশকে একটা ওই রকম ক্যারেক্টার বানায় দিয়ে, মানে ক্ষমতায় থাকার জন্য, এটা অন্য একটা আলোচনা। এখন বাংলাদেশে যেটা আছে সেইটা আমি মনে করি যে যেটা হচ্ছে, হঠাৎ করে দেখলাম এটা হচ্ছে, এই তৌহিদি জনতা, এই বোমা আতঙ্ক, এইটার একটা তদন্ত করা উচিত। তবে এইটা সরকারের একটা সাফল্য যে আমাদের গোয়েন্দা বিভাগগুলো কিন্তু জাতিসংঘের একটা রিপোর্ট বলছে যে এখানে থাকতে পারে আইএসআই এর সেল। আপনি শুধু মানে আইএসআই বলবেন কেন? এখানে তো বিভিন্ন রকম সংস্থা এখানে কাজ করে, আপনি একটাকে অঙ্গুলি হেলন করলে তো হবে না। এইখানে আপনার আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু প্রত্যেকটা ঘটনা আইডেন্টিফাই করতে পেরেছে। বিশেষ করে সাভারে যেটা ঘটলো একটা বিল্ডিংয়ের মধ্যে, সেটা কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটতে পারতো, জানি না কি হতো, কিন্তু আমাদের গোয়েন্দারা কিন্তু সেখানে সাকসেসফুলি জিনিসটা ধরছে। এই যে গোয়েন্দা তৎপরতা বাড়ছে,
তার মানে সরকার টু মাচ অ্যাওয়ার টু কমবেট দেম। এখানে সরকারের কোনো শৈথিল্য নেই এই সমস্ত বিষয় দমনে, কারণ ইন্টারন্যাশনালি এখন এই টেরোরিজমটা শুধু কোনো একটা এলাকায়, কোনো একটা কলোনিতে পুঞ্জীবিত থাকে না, এরা সারা দেশে ছড়িয়ে পড়ে। আমাদের সরকার এই যে আপনার সতর্ক রয়েছে এবং প্রম্পট অ্যাকশন হচ্ছে, যে বিশেষ করে যে বোমাতঙ্গগুলো আমি দেখলাম। আর ব্রাহ্মণবাড়িয়ার যেটা আমি দেখলাম, ওইটা তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেমন যেন এই ধরনের কথাবার্তাই বলায় অভ্যস্ত, সংস্কৃতি হবে না, এই হবে না, সেই হবে না। যদিও ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য অনেক অনেক বড়, মানে সেই উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি, সেখানে সংস্কৃতিটা হইতেই পারে, হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা এগুলো বাধা দিচ্ছে, তারা কি কোনো উস্কানিতে বাধা দিচ্ছে না তৌহিদকে রক্ষা করার জন্য? এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তৌহিদকে রক্ষা করার দায়িত্ব যিনি, এটা আমাদের আল্লাহ তাআলা নিজেই এই তৌহিদকে রক্ষা করেন, এটা আপনার রক্ষা করার কোনো প্রয়োজন। আপনি রক্ষা করতে গেলে যারা ফ্যাসাদ সৃষ্টি করবেন, আপনি নিজে তৌহিদ হন, নিজেই তৌহিদি হন, যে এক আল্লাহকে বিশ্বাস করেন, তাইলেই সব ঠিক হয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই উগ্রপন্থা মানে আপনার ওই যে সে আন্তর্জাতিক টেরোরিজম, যেটা ওই যে মৌলবাদ, ওয়ার অন টেরর, যে এটা ছিল, ক্যাম্পেইনটা ছিল, ওই টেরোরিজম কিন্তু বাংলাদেশে এখন আর নেই। আপনার জাতিসংঘ রিপোর্টে বলতে পারে, কিন্তু সরকার নিশ্চয়ই সেখানে কাজ করছে। প্রিন্স, আমি একটা ছোট দু একটা মন্তব্য করি। একটা হচ্ছে যে স্থানীয় সরকারে আমি কিন্তু পলিটিক্যাল লোক বলছি, যেমন ধরে নেন আমাদের অনেকগুলো সংস্থা আছে, ধরেন একটা মডেল হিসেবে ওয়াসা বা যেটা পরিচালনা করতে হয়, সেইখানে হচ্ছে আপনার ক্যাপাবল লোক দিতে হবে, ওইটাকে রাজনীতিক ব্যবহার না করা বলেছে। আমরা প্রশাসক ইজ এ পলিটিক্যাল হবে, সে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি এই ক্ষেত্রে স্থানীয় নিয়ে যেটা বলতে চাই, ছোট করে বললেই হবে, এটা ব্যাখ্যার দরকার নেই। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন দক্ষ করতে হবে, তাই ছাড়া তো হবে না, এবং মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর আগেও যখন আলোচনা হয়েছে, যে তখন ছিল যে যারা স্থানীয়ভাবে নির্বাচিত হবেন তারা কিভাবে বছরে একবার বা দুইবার উন্মুক্ত সভা করবেন, সেই সভার মধ্য দিয়ে তারা কী মানুষের কোন এলাকা উন্নয়নে কী করা দরকার শুনবেন, তাদের সাথে কথা বলে প্রজেক্টটা নেবেন, এবং প্রজেক্ট নেওয়ার পরে জনগণের অংশগ্রহণ এমন করবেন তারাও যাতে দেখভালের কাজটা করতে পারেন। আপনি দুর্নীতি উচ্ছেদ এই কাজ হবে। যেমন তাহলে এইটা আমি সংস্কারের একটা পার্ট বলে, আমি সংস্কারের কথা বলছি এই জন্যে, নির্বাচন কমিশন সহ এই আলোচনাগুলো কিন্তু করা দরকার। দেখবেন যে সেই আলোচনাগুলো কিন্তু আমাদের নাই, তাই নাহলে সবই পুরনো আমলের মতোই হয়ে যাবে, আপনি খুব একটা আগাইতে পারবেন না। এই পয়েন্টে আমার বক্তব্য। একটা আলোচনা আমরা হয়তো প্রথমে করলেই ভালো হইতো, মিস করে গেছি, কিন্তু এইটাকেই একটা প্রধান আলোচনা করতে হবে। সেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে আমাদের তরুণ সমাজ তো হতাশ ছিল, আন্দোলনের সময় বৈষম্যহীনতা আসছিল, এইবার আন্দোলনেও তারা কিন্তু হতাশ হয়ে গেছে নানা কারণে, রাজনৈতিক কারণ আমি আর বলতে চাই না, সব পুরনো কথা। কারণ তারা তাদের প্রতি যে বিশ্বাস করেছিল, দেখছে যে এটা বিশ্বাস ভঙ্গের কাজটাই হয়েছে। তা সেই জায়গায় তারা যাতে আগামী একটা ভবিষ্যৎ বাংলাদেশ, সেইখানে তারা আসতে পারে, শিক্ষিত বেকারের সংখ্যা না থাকে, সেই কাজটা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আপনি দেখবেন যে পরিমাণ বেকারত্ব, যে পরিমাণ কলকারখানা বন্ধ, দারিদ্রতা যেটা বেড়েছে, এই ধারাবাহিকতা কিন্তু আছে। এখনও পর্যন্ত কিন্তু চোখের সামনে কর্মসংস্থান এবং অন্যগুলো দেখা যাচ্ছে না। বাট সরকারের একটা অঙ্গীকার আছে, একটা প্রধানতম অঙ্গীকার, যে 1 কোটি 1.5 বছরে 1 কোটি এটাই। টাকা। এবং এটা মনে রাখতে হবে, জিনিসপত্রের দাম অনেক সময় 2-4 টাকা বাড়লে যার আয় বেশি তার তো কোনো গায়ে লাগে না, কিন্তু মানুষের যেহেতু আয় নিম্নমুখী, তখনই এটা হচ্ছে প্রভাব হচ্ছে, সংকটগুলো কিন্তু দৃঢ় হচ্ছে। সেই জায়গাগুলো জরুরিভাবে আমি মনে করি যে পরিকল্পনা এবং দেখা দরকারটা বলে আমি, এটা একটা বড় বিষয়। যেটা জাতিসংঘ রিপোর্টের থেকে আমি বলবো যে আমরা কিন্তু চোখের সামনে তো দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখনই কয়দিনে হয়েছে তা না। যেমন আমরা আপনার এই টেবিলে অনেক বছর ধরে একটা কথা বলে আসছিলাম, যে আমাদের সমাজের অভ্যন্তরে একটা সাম্প্রদায়িকতা দানা বেঁধে উঠছে আগে থেকেই। এইবারের এই গণ অভ্যুত্থানে দক্ষিণপন্থা একটা বিশেষ সুযোগ পেয়ে গেছে। তাহলে সেই সুযোগের মধ্যে কিন্তু আপনি দেখবেন আফগানিস্তান ও নিয়মিত আসা যাওয়া কত কিছু আমরা দেখতে পেলাম। তাহলে সেইটাকে আপনার মোকাবেলা, আমি যে কথাটা বলছি যে রাজনৈতিকভাবেও করা দরকার। ধরেন এখানে ব্রাহ্মণবাড়িয়া অন্য আলোচনা হলো, তা আমরা এত বড় একটা জায়গায় যখন গণ অভ্যুত্থান অন্য প্রশ্নে একমত হচ্ছি, স্থানীয়ভাবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষায় কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না? এবং সেটা কিন্তু আপনি সরকার দিয়েই খালি পারবেন না, যদি এখানে রাজনৈতিক ভূমিকা না থাকে।
এবং ক্ষমতাসীন দলের ভূমিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মতো হয়তো চেষ্টা করছি, কিন্তু অনেক সময় এখানে কেন ঐক্যবদ্ধ আমরা হব না? তাই না হলে কিন্তু আপনি পারবেন না, কারণ আপনাকে পেছনে টেনে ধরার জন্যে দেশি বিদেশি নানা ধরনের অপশক্তি আছে, এবং বাংলাদেশকে তারা নানাভাবে একটা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ যেমন করতে চায়, আবার আধিপত্য বিস্তারের কাজটা করতে চায়, আবার যারা এক সময় রাজত্ব করেছে এখন রাজত্ব নাই তারা ফিরে আসার জন্য নানা ধরনের সংকট তৈরি করতে চায়। এই কারণে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। আমি এই জায়গায় জ্বালানি নিয়ে খুব বেশি ব্যাখ্যা না করে একটা ছোট কথা বলি। দেখেন, জ্বালানির এই যে সংকটটা, কারণ জ্বালানিও ঘটনাচক্রে আমরাও তো অনেক দিন এটা নিয়ে কথাবার্তা বলি, আমরা একটু মোটামুটি যতটুকু যা বুঝি, বাংলাদেশ যেভাবে চলে আসছিল তাতে কিন্তু কোনো না কোনো সময় আমরা একটা সংকটে, বড় সংকটে পড়তাম। এখন তো অলরেডি, সুতরাং এইটার জন্যে এই 6 মাসের সরকার করেছে নট দ্যাট, সে ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আমি ওই সময় বলেছি, সরকার যখন বলছে তারা তো আগে থেকে আমার প্ল্যান আছে, তাহলে সে তখন দেখবে না, কারণ আমাদের একটা বা ওইখানে নষ্ট হয়ে যাবে 3 সপ্তাহ কেন লাগবে, এই কোশ্চেন তো মানুষের কাছে আছে। এই 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 আর আমি অন্য ব্যাখ্যা গেলাম না, কারণ আমরা জানি যে দ্রুততার সাথে এইটা অনেক কিছু করা যাবে না। কিন্তু আমি হুঁশিয়ার যেটা করছি, ধরুন ওরা কুইক রেন্টাল দিয়ে একটা বড় বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে, আবার আমি এলজি আমদানির নামে আর একটা বড় বোঝার জায়গায় যেন না যাই, এই জায়গাটাকে আপনাকে বাট এটা যেমন দীর্ঘমেয়াদে একটা প্ল্যান করতে হবে বা ব্যবস্থা নিতে হবে, মধ্যমেয়াদে তাৎক্ষণিক এখন তো কিছু নিতে হবে। এখন আপনি আগের সরকার বলে মানুষকে আপনি কতদিন বুঝিয়ে রাখবেন? বিদ্যুৎ যখন থাকবে না, গ্যাস যখন থাকবে না, দায়িত্ব তুমি আমাকে দাও যেভাবে পারো না, সেটা তো আমি তো বললাম। তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে তো এমন কিছু পদক্ষেপ হয়তো সরকারকে দিতে হবে, সরকার বলছে যেটা হয়তো আপনার বিচারের বা অনেকের বিচারই হয়তো অ্যাকসেপ্টেবল না, বাট সেটা কি করবেন? না, আমি দ্বিমত করছি না, আমি তো বললাম আমাকে যদি আরো বলেন, আমি যদি একটা জেনারেল বুঝ বলি, আপনি জাস্ট ব্যবসায়ীদের ডাকেন, দেখবেন ওরাই, আপনি খালি টাকা পয়সা দেন, ওরা অল্প দিনের মধ্যে কোনো না কোনোভাবে এনে সমাধান করে দিচ্ছে। ইমিডিয়েট কিছু করতে হবে, এটা নিয়ে আমিও ব্যক্তিগতভাবে আমার দ্বিমত নেই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যাতে ওই নির্ভরতা না থাকেন, আপনার আসল প্রজেকশনটা সেটা হচ্ছে যে লং টার্ম প্ল্যানের মধ্যে। আপনি দেখেন একেবারে ছোট্ট এখানে, তাহলে একদম দিদলু ভাই একটু প্রিন্স ভাইকে বলি, তাহলে এখন মনে করেন যে সমস্যা আছে, এই সমস্যা আপনি বলছেন যে ব্যবসায়ীদের ডেকে, না না আমি তা বলিনি, কিন্তু আমি বলছি বললেই তারা পারবে, আমি তার ডাকতে বলছেন যে আমি বলছি ব্যবসায়ীরা যদি পারে, তাহলে আমাদের দেশের ব্যবসায়ীকে কি সরকার তাই ডাকছে না কেন, ব্যবসায়ীরা আসছে না কেন, এটা বলেন। আমি অন্য কথা বলছি, ওটা আমি যাচ্ছি না, আমি বলছি যে তারা কিন্তু এটা বসে থাকে, বুঝছেন, মানে তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য বসে থাকে, তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য। আপনাকে সরকার ঠিক করতে হবে তাৎক্ষণিক সমস্যার সমাধানের জন্য, আপনাকে কখনো কোনো কাজ করতে হবে, কি করতে হবে আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলছি আপনি ওই নির্ভরতায় গেলে আবার কিন্তু ওই নির্ভরতায় যাব না বিধায় আমরা একটা পলিসি দিচ্ছি, সেটা আপনি দেখেন 27 তারিখে দেন, আপত্তি নেই, 27 তারিখে দেখি আমরা। কিন্তু আমি বলছি 6 মাস ধরে যখন আপনারা বলেই আসছেন যে 27 তারিখ পর্যন্ত, যতদিন না পলিসি ইমপ্লিমেন্ট বা অ্যাডাপ্ট হচ্ছে আরো আগে পর্যন্ত, ঠিক আছে আমি ওই তর্কে যাচ্ছি না, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে সরকার যেহেতু অনেকদিন ধরে জানে, দেখছে, আমি তো উদাহরণই দিলাম, আমাদের জ্বালানি মন্ত্রী, তিনি আমাদের সিনিয়র রাজনীতিক এবং মুক্তিযুদ্ধ, তিনি 3 দিনের মাথায় যেটা বলছেন, আজকে কিন্তু তার থেকে ওনাকে পেছনে ফিরে কাজটা করতে হচ্ছে। আমি বলছি একটা প্ল্যান আরো আগে থেকে থাকলে হয়তো এই জায়গাটা যেতে হতো না। আমি এই পয়েন্টটাকে বলছি 6 মাস। আচ্ছা একটু আসি, আমাদের প্ল্যান, আমি একটা শোনেন, আমরা তো আবার জ্বালানি নিয়ে বললে আসলে ভিন্ন বিরাট সংকটের মধ্যে আছি। যদি আমি দেখেন একটা মুখস্থ কথা বলে দিই, মুখস্থ মানে বুঝের জন্য, কারণ এটা যখন আলোচনা হয় দর্শকরাও বুঝতে পারে, আমাদের 12,000 মেগাওয়াট গ্যাসে করার কথার মতো পরিস্থিতি করা আছে, এখন এটা 5-6 হাজার মেগাওয়াট হচ্ছে। আপনি গ্যাস না পেলে তো করতে পারবেন না, তার মধ্যে উৎপাদিত গ্যাস, বিদেশ থেকে আনা গ্যাস। তাহলে আপনি যদি উৎপাদনের বহুজাতিক কর্পোরেশন যেটা পারে, আমরা যে পারছি না মেশিনারি জন্য, এগুলো দেখে কেস টু কেস কিন্তু দেখতে হবে, এটা এক কথায় বলা যাবে না, তো টেকনিক্যাল বিষয়। আপনি ওই টেকনিক্যাল বিষয় কোনোটা জোর দিলে যদি আমি দ্রুততার সাথে বেশি উৎপাদন করতে পারি, সেই দিকেও তো আপনাকে যেতে হবে। কারণ এই যে বাপেক্সের কাজ না দেওয়া, দেখবেন 60,000 কোটি টাকা আগের সরকার আমলে দিছে হচ্ছে এলএনজি আমদানিতে, আর এখানে 6,000 কোটি টাকা দিতে তাদের তখন টাকা থাকে না। কিন্তু গ্যাস উন্নয়ন তহবিল, আমরা যারা গ্যাস ব্যবহার করে কিন্তু একটা তহবিল আমরা দিয়েছি, এক্সট্রা টাকা 5,000 কোটি টাকার উপর এখানে টাকা আছে, সেইটা দিয়ে এলএনজির পাইপ হাবিজাবি নির্মাণ করেছে, সেটা কিন্তু কথা ছিল না, কথা ছিল সেটা আমাদের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে কাজ করবে। আমি আর এক্ষেত্রে বাড়ালাম না, আমি বলছি যে এক্ষেত্রে ইমিডিয়েট সমাধান, অন্য সমাধান দেশপ্রেমিক বিশেষজ্ঞদের নিয়েই করা দরকার। তাই না হলে আপনি দেখবেন অনেক সময়, এটা অতীতের অভিজ্ঞতা আপনারও আছে আমাদেরও আছে, যে সেটা হয় কি একটা সংকটে অনেক দেখবেন তথাকথিত বিশেষজ্ঞ সেজে যায়, অনেক এইখানে কারবারিরা চলে আসে, সেই কারবারিদের
ফাঁদে পড়লে আরেকটা সংকটে পড়বো, সেইটা না পড়ে ইমিডিয়েট সমস্যার সমাধান এবং অন্য জায়গায় যাওয়া দরকার। এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি। কারণ দেখেন, তিন যে কাজের কথা বলেছিল তারাও তো বলেছিল জ্বালানি সংকট, কারণ এখনকার দুনিয়াতে জ্বালানিই তো একটা অন্যতম প্রধান বিষয়। সেই জায়গাটা আমরা যাতে ভবিষ্যতে আর কোনো সংকটে না পড়ি, হয়তো কিছুদিন আমি মনে করি যে ধরেন এই যে হয়তো গরমের তো আর 1-1.5 মাস পরে কমে যাওয়ার কথা, আবহাওয়া কী হবে জানি না, তাহলে কমে গেলে হয়তো আপনার যে পজিশনগুলো চলে আসবে সেইটা। আর ওটা তো ঠিকই যে ধরেন অনেক সময় আমাদের অনেক জাহাজ ফিরতে পারে নাই, এমনকি আদানি থেকে যেটা আমরা নেই, আমার তো 2000 মেগাওয়াট আদানি না শুধু, ভারত থেকেও নেই, ওইটাও নাকি আমি নাকি বলছি সবই তো শোনা, কারণ কোনটা কমপ্লিট তথ্য তো আমাদের কাছে নাই। ঝাড়খণ্ড থেকে কয়লা আসার বিঘ্ন হয়েছে নাকি বলে দিতে পারে নাই, কিন্তু সেই জায়গাগুলো অনেক চুক্তি আছে যেটা আমাদের রিভিজিট করা, এবং আমরা যাতে একটা দীর্ঘমেয়াদী কোনো সংকটে না পড়ি আমাদের জায়গায় যাই। আমি খালি একটা হুঁশিয়ারি উচ্চারণ করে এখানে বলি, দেখেন নবায়নযোগ্য জ্বালানির কথা খুব হচ্ছে, এটা তো আমরাও সবাই দীর্ঘদিন করে বলছি। সৌরর বিষয়টা একসময় হিউজ কস্ট ছিল, এখন কিন্তু কস্ট কমে আসছে। আজকে এইসব নিয়ে একটা গণশুনানিও ছিল, কিন্তু এইখান তো একটা দেখতে হবে এই জায়গায়। এইখানে আমি দেখলাম, আমি উচ্চারণ করছি না নামটা, একটা বেসরকারি প্রতিষ্ঠান মাঝে একটা প্রোগ্রাম করলো, আমি সেখানে শুনলাম তারা এটা বলছে পার ইউনিট এই টাকায় করা যায়, কিন্তু এখানে ব্যবসায়ীরা এসে প্রায় ওর থেকে 1.5-2 গুণের টাকার কথা বলছে। এইখানে সরকারের হচ্ছে ক্ষিপ্রতার সাথে, যোগ্যতার সাথে দেশের স্বার্থ সংরক্ষণ করে দায়িত্ব পালন করতে হবে। জিল্লু ভাই, এইখানে একটা জিনিস আমাকে বলতে হবে যে কনস্পিরেসি থিওরি বলে একটা থিওরি আছে, এইটা আমরা সবাই বাদ দিয়ে যাই যে কনস্পিরেসি থিওরি। কনস্পিরেসি করতে নিষেধ করছেন না, কনস্পিরেসি আসলে হচ্ছেই না। আপনি বলেন যে কে করছে, কে নিষেধ করছে, এইগুলো না, যতই কনস্পিরেসি হোক সরকার তো সেটা প্রতিহত করতে হবে। কিন্তু এই কনস্পিরেসি থিওরিটা যদি মানুষ অ্যাওয়ার না হয়, আমরা যদি অ্যাওয়ার না করি, তাহলে অনেকের বুঝতে অসুবিধা হবে যে কনস্পিরেসি থিওরিটা আসলে কি। আমি এই ইরাক যুদ্ধের পরে যে তেলের ক্রাইসিস হলো, তেল আমদানি বা তেলের স্টোরেজ নিয়ে কত কথা হলো না, এরপরে এখন হয়েছে গ্যাস। আমার কাছে যে মনে হয় যে আমাদের যে ব্যুরোক্রেসি আছে, বিশেষ করে এই এনার্জি সেক্টরে, এই ব্যুরোক্রেসিতে এখনও সরকারকে বিভিন্নভাবে বিব্রতকর তথ্য দেওয়া হচ্ছে বা দিতেও পারে। এটা যারা সরকারের লিডারশিপে আছেন এই জ্বালানি সেক্টরে, তাদের এটা বুঝতে হবে। আমার কাছে মনে হয় যে ব্যুরোক্রেসির থেকে অনেক তথ্য দেওয়া হয় যে কখন তেল আমদানি করা উচিত কি উচিত হচ্ছে না, কখন গ্যাসের কি অবস্থা, রিজার্ভের কি অবস্থা, তারপরে বলে যে কালকে বিদ্যুৎ ঠিক হয়ে যাবে। ওই ব্যুরোক্রেট জানে যে কালকে বিদ্যুৎ ঠিক হবে না, কালকে আরও ডিটোরিয়েট করবে, ও তো টেকনিক্যাল, ও সরকারকে যেটা বলাচ্ছে। সরকারের উচিত হবে তার কথাটা বলা অথবা না বলা, অথবা সেটা তদন্ত দেখা যায় আসলে কথাটা ঠিক না। যদি আগামীকাল বিদ্যুৎ ঠিক হয় তখন সরকার বলল যে আমরা কিছুটা ঠিক করেছি, কিন্তু একজন ব্যুরোক্রেটস বললো যে আগামীকাল ঠিক হবে, উনি তো একটা নস্টাদামস নামাজ না যে ভবিষ্যৎবাণী করে দেবে। এইটা একটা কনস্পিরেসি। আর একটা কনস্পিরেসি দেখবেন যেটা আমি দেখেছি যে তেল আমদানির সময় এই যে তেলের পাম্পগুলোতে যে একটা বাইং প্যানিক নাকি একটা শব্দ শুনলাম, বাইং প্যানিক, যে জিনিসপত্র পাওয়া যাবে না, আগে কিনতে হবে। এইটা কিন্তু অনেক জায়গায় মজুদ পাওয়া গেল, বাইং প্যানিক সিনড্রোম, যেটা রোগের নাম বলছেন, যে কিন্তু এইটা কিন্তু একটা কোনো একটা ভেস্টেড কোয়ার্টার তারা এই সিনড্রোমটা করছে। তারা এই আপনার তেলের পাম্পগুলোতে ক্রাউডটা করছে। কারণ যখনই আমরা সংসদে একটা কমিটি করলাম, আমি দেখলাম সবাইকে নিয়ে, তারপর দিন দেখি আমি এই বাইং প্যানিক আর নেই। তাহলে এইখানে একটা কনস্পিরেসি। আরেকটা কনস্পিরেসি আমি আজকে দেখলাম, সেটা হলো ভুরুঙ্গামারিতে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে একটা সারের ডিলারের তার গুদাম ভেঙে 133 বস্তা সার নিয়ে গেছে। আমি বুঝলাম না এটা কোন কথা। এখন তার মধ্যে পুলিশ উদ্ধার করেছে কিছু, তাহলে এইটা করছে মানে কি সারা দেশে এটা ছড়াই পড়বে? তাহলে আমাকে দেখতে হবে যে ওই যে ভ্রুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রামের ওই যে একদম প্রত্যন্ত অঞ্চল, ওইখানে কোন রাজনৈতিক দলের স্ট্রং হোল্ড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা যেখানে স্ট্রং হোল্ড সেখান থেকে একটা আগুন জ্বালিয়ে দিবে, এটা স্পার্ক করবে সারা দেশে। এইটা একটা কনস্পিরেসি থিওরি, যে সারের ব্যাপার যেটা করলে, মানে জ্বালানি সেক্টরে একটা কনস্পিরেসি থিওরি দেখলাম,
এখন আরেকটা, তারপরে এই আপনার উগ্রপন্থা যেটা বলেন, এইগুলো হলো কনস্পিরেসি থিওরি। এই সমস্ত বিষয়ে আপনি একটা, যেখানে আপনার রাজনৈতিক স্ট্রংহোল্ড, সেইখান থেকে একটা জিনিস করে তুলবেন এবং সেটা সারা বাংলাদেশে স্পিল ওভার করবে, এইটা কিন্তু সরকারকে খুব শক্তভাবে মোকাবেলা করতে হবে এবং যারা এই কনস্পিরেসি তৈরি করেন এটাদের চরিত্র উন্মোচন করতে হবে, কারা আসলে করে। আমি যেমন সুপারফিশিয়াল বলছি অমুক করেছে তমুক করেছে, এটা একদম ডিটেক্ট করতে হবে যে কারা আসলে করছে এগুলো। যেমন আমি বললাম কুড়িগ্রামে কাদের, ওই অঞ্চলে কাদের স্ট্রাগল, কারা নির্বাচনে জিতছে। আরেকটা হলো যে আপনারা বারবার যে ক্যাপাসিটি চার্জের যেটা বললেন, দেখেন বিদ্যুৎ উৎপাদন না করে টাকা দিতে হচ্ছে, সরকার টাকা দিচ্ছে না বিধায় তো এই আপনার ওরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এই জায়গায় একটা এই এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কিভাবে হলো এর একটা তো বিচার হওয়া উচিত, এই যে কিভাবে এগুলো হলো, কোন থিওরিতে হলো এটা। আর শেষে কথা, রিনিউয়েবল এনার্জির জন্য আপনারা গণশুনানি করছেন, আপনারা ব্যবসাদের উপর নির্ভর করছেন। আমি গত গণশুনানি করছে তো ওই যে এনার্জি রেগুলেটরি কমিশন বোধহয়। না রিনিউয়েবল এনার্জি মানে আমি শুধু রিনিউয়েবল বলতে সোলারটাকে বোঝাচ্ছি, যে বায়ু ভিত্তিক বিদ্যুৎ, আমাদের বায়ু প্রবাহ খুব কম এখানে, বা পানি বিদ্যুৎ তো আমাদের অনেকই বিশেষজ্ঞ আছে, কিন্তু সোলার এনার্জি আমি দেখলাম যে এইখানে ভাই আপনি গভর্নমেন্টের ইন্টারভেনশন বা আপনি কোনো লোককে দাওয়াত দেওয়ার দরকারটা কি? এটা তো একজন গ্রাহক বা একজন যার বিদ্যুৎ দরকার তিনি তো মানে স্পন্টেনিয়াসলি এটা করতে পারেন। আপনি আমেরিকায় যান, আমি দেখলাম যে লোক বাড়ি বানাচ্ছে সে ছাদে একটা প্যানেল বসাচ্ছে, তার 5 ওয়াট বিদ্যুৎ দরকার, তার উৎপাদন হচ্ছে 8 ওয়াট বা 10 ওয়াট, সে আর 3 ওয়াট জাতীয় ওয়াট গ্রিডে দিয়ে দিচ্ছে। বিদ্যুৎ বিল দেওয়া তো দূরই কথা, ওরা সরকার থেকে টাকা পাচ্ছে। তা আমাদের দেশে যদি আমরা সরকার বোধহয় চিন্তা করছে এটা ঢাকা শহরে সারা দেশে আপনি অ্যাগ্রোবেল মানে অ্যাগ্রো যে ল্যান্ডগুলো আছে ওই ল্যান্ডগুলোকে আপনি অক্ষত রেখে, যেহেতু আমাদের এগ্রিকালচার ল্যান্ড কম, আপনি পার্কিং লটে, এই যে বাসের যে পার্কিং লটগুলো আছে, প্রত্যেক পার্কিং লটে যদি আপনি করেন যে আমি একটা বাড়ি বানাম, আপনার এই চ্যানেলে আপনি বানালেন একটা উপরে প্যানেল আপনি নিজে, তাহলে আপনি বিদ্যুৎ আপনি সরকারের বিদ্যুৎ লাগলো না, বরঞ্চ আপনার অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে বিক্রি করতে পারছেন। এখন আপনার এই লজিস্টিক সাপোর্টটা, এইটা যাতে আপনি ইম্পোর্টটা বিনা বাধায় সহজ সত্ত্বে করতে পারেন, ইভেন তো আপনার ট্যাক্সও রিবেট করা হলো। তো এখানে ব্যবসায়িক গোষ্ঠীর কি হলো, সরকারের ইন্টারভেনশনে কি হলো? আমি আমার নিজের বাড়ির ছাদে আমি একটা সোলার প্যানেল, আমি কোনো দেশ থেকে, যেহেতু আমরা বানাই না, আমরা যখন বানাবো সেটা অন্য কথা, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, নিয়ে এসে আমি লাগাই দিব। আমার শুধু দরকার জাতীয় গ্রিডের সাথে আমার বাসার একটা সংযোগ, এইটুকু সরকার করলে কিন্তু আমি মনে করি এটার জন্য গণশুনানি, এটার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিত্ব আমি তো দেখি মনে হয় না। আমি তো আমেরিকা যা দেখলাম প্রত্যেকটা বাড়ি, আমি বলি যে বিদ্যুতের বিল কি আসে, আমি আরো টাকা পাই, সে নিজের উদ্যোগ, সরকার এখানে কিছুই করে, সে নিজেই বানাইছে, ওখানে বাইরের থেকে সোলার প্যানেলটা ইম্পোর্ট করে বানাই দিচ্ছে। শেষের দিকে 1-1.5 মিনিটে যদি ক্লোজিং রিমার্কস, বিদ্যুৎ নিয়ে একটা ছোট মন্তব্য করি। কথাটা উনি যেটা বলেছেন, রিনিউয়েবল এনার্জির নানা পন্থা অবলম্বন করতে হবে, এইটুকু বলে আমি থামলাম। এইখানে একটা বড় বিষয় আছে কিন্তু আমাদের শিল্প কলকারখানার জায়গাটা, বুঝছেন। আমি দেখলাম সেদিন একটা আলোচনায় দেখলাম যে ওনারা ওই শিল্প কলকারখানা, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে তো, অনেক বড় বড় জায়গায় যে কথাগুলো বলছে ওইটা দিয়ে কিন্তু কভার করবে না। ওই কভার করতে গেলেও আরও অনেক সময়ের ব্যাপার। ছোটোখাটো কাজগুলো আমরা করতে পারি, ইমিডিয়েট ভূমিকা সরকার নিক, কারণ এইটা আমাদের অর্থনীতি, কারণ এটা মনে রাখা দরকার। আমরা সেই আলোচনা হয়তো আজকে করতে পারলাম না। আমাদের কি বলে রিজার্ভের পরিমাণ ঠিকই আছে, কিন্তু অর্থনীতির ভগ্ন দশাটা এখনো উদ্ধার করতে পারেনি। এইটা উদ্ধার না করতে পারলে আমাদের যে অর্জনের কথা বলছে সবই কিন্তু প্ল্যান হয়। জি মিস্টার হেলাল, খুব ছোট্ট করে 1-1.5 মিনিট। যে আমি প্রিন্সিপালের সাথে একমত যে আমাদের একটা ফ্রাজাইল ইকোনমিক্স, এইটাকে আমরা স্ট্যান্ডার্ড না করতে পারলে, এবং এইটা করা হবে বিধায় কিন্তু আমাদের সরকার বলছে যে অন্তত এই ভগ্ন দশা থেকে আপনার টোটাল রিপেয়ার করে ফেরত আসতে আপনাকে সময় দিতে হবে। 6 মাসে আমরা, আপনি যেটা বললেন 6 মাসে কিন্তু আমরা হার্ড ওয়ার্ক করেছি, হানিমুন পিরিয়ডে আমরা করি, এটা হয়তো কেউ বলছে আমরা হানিমুন পিরিয়ডের মধ্যে ছিলাম না, আমরা হার্ড ওয়ার্ক করেছি। এবং সবচেয়ে বড় একটা অর্জন আমাদের, যেটা বলতেই হবে, যে ফ্যাসিবাদের সর্বশেষ অবশিষ্ট যে রাষ্ট্রপতি ছিল তার বিদায়ের ফলে, একটা নাইস বিদায়ের ফলে আমরা একটা মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাকে, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ককে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারছি। 35 বছর পরে আমরা একটা
পরোক্ষ ভোটে জনগণের পরোক্ষ, আমাদের এমপিদের প্রত্যক্ষ ভোটে বলতে হবে ইনডাইরেক্ট ইলেকশন আমরা একটা নাইস প্রেসিডেন্ট আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। এবং তিনি আশা করি যে তিনি এখন আর বিএনপির প্রেসিডেন্ট না, তিনি জনগণের প্রেসিডেন্ট, এবং তিনি সেই কমিটমেন্ট করেছেন এবং সেটা তিনি বজায় রাখবেন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রুহিন হোসেন প্রিন্স এবং মিস্টার আজিজুল বারী হেলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানাভাবে এমনকি বা কূটনৈতিক দিক থেকেও একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, এবং এখানে দেশের মধ্যে বিদ্যমান ক্রিয়াশীল শক্তিগুলো সবাই মোটামুটি সরকারের প্রতি এখনও পর্যন্ত এক ধরনের সহানুভূতিশীল আচরণও করছে, সমর্থনও রাখছে। কিন্তু ইতিমধ্যেই 6 মাসের বেশি সময় পার হয়েছে। আগামী 6 মাস আসলে মানুষ দেখতে থাকবে, কথা বলতে শুরু করবে এবং সরকারকে সমস্যাগুলো সমাধানও করতে হবে, এবং এই অঙ্গীকারও তাদের আছে। এই জায়গায় বাংলাদেশের সমস্যা যত ডিপ রুটেড, সেই বিবেচনা থেকে তাদেরকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করতে হবে। দরকার হলে সময় নিয়ে, যদিও প্ল্যান তারা বলেছেন তাদের আছে এবং করা থাকা উচিতও ছিল, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে সমস্যার সমাধান 10 বছর, 15 বছর, 20 বছর পরে এই সমস্যার সমাধান কিভাবে হবে, তারা ক্ষমতায় থাকুন কিংবা না থাকুন, কিছু পরিকল্পনা করতে হবে তাদের মধ্যমেয়াদে, আর কিছু জরুরি ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। যে কোনো অবস্থায়, একটা জ্বালানির কথা বলি, বিদ্যুতের কথা বলি, দ্রব্যমূল্যের কথা বলি, আইন শৃঙ্খলার সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রে কঠোর হতে হবে। হয়তো মানুষ হয়তো প্রাথমিকভাবে পছন্দ করবে না, রাজনৈতিক দলগুলো এমনকি মিত্ররা হয়তো নানা প্রশ্ন তুলবেন, কিন্তু তারপরও বর্তমান যে সমস্যা, সে সমস্যার দ্রুত, অত্যন্ত আমার এক অতিথি ব্যবহার করছিলেন, ক্ষিপ্রতার গতিতে সমাধান করতে হবে। তারপরে ধীরে সুস্থে আসলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থ বিবেচনায় রেখে যেভাবে পরিকল্পনা করা দরকার, এবং তার বাস্তবায়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, কল্পনাটা থাকবে, হয়তো পরি উড়ে যাবে, কিন্তু বাস্তবায়ন যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আসলে সরকারের প্রতি যে জনসমর্থন আছে সেই ধারা অব্যাহত আসলে রাখা কঠিন হয়ে দাঁড়াতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।